অঙ্ক আমাদের এই 8 এর আগে একটা বাকি আছে, পার্ট বি এর একটা অঙ্ক বাকি আছে, সেটা আমরা যখন 9 করব, 9 করলে ওটা অটোমেটিক হয়ে যাবে, ওটা না করলেও হবে। 9 এর একটা অংশ হচ্ছে ওই ছোট একটা অঙ্ক বাকি আছে, 3 নাকি 4 জানি। আমি 8 নাম্বারটা আগে শুরু করবো, আছে 8 নাম্বার দিয়ে। Prepare a cash budget of Green Light Limited for July to September 2014 from the particular given below. বলছি প্রথমেই গ্রিন লাইটের আমাদের কি কি দেওয়া আছে, প্রথমে সেলস দেওয়া আছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2, 4, 6 মাসের কি দেওয়া আছে, সেলস দেওয়া আছে। তারপরে 6 মাসের পারচেজ দেওয়া, 6 মাসের ওয়েজেস দেওয়া এবং 6 মাসের আদার্স এক্সপেন্স গুলো দেওয়া আছে। ঠিক আছে, এরকম প্রতি বছর মাসে কোন মাসে কত টাকার সেলস হয়েছে, পারচেজ হয়েছে, ওয়েজেস হয়েছে এবং আদার্স এক্সপেন্স সেগুলো দেওয়া। তারপরে দেখবো এগুলো কখন কিভাবে কালেকশন হয় এবং পেমেন্ট করা হয়। ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার, কাস্টমারকে টাকা দেওয়া হয়, কাস্টমারের কাছ থেকে টাকা পায় ফ্রম 2 মান্থ, এবং 2 মাস পরে কাস্টমারের কাছ থেকে টাকা পাবে। অর্থাৎ এই যে পণ্য যে বিক্রি করছি আমরা, এই বিক্রয়ের টাকাগুলো আমরা 2 মাস পরে কালেক্ট করতে পারবো। ফ্রম সাপ্লায়ার্স 1 মান্থ, এবং সাপ্লায়ারকে তোমাকে পরিশোধ করতে হবে 1 মাস পরে টাকা। অর্থাৎ তুমি যখন এপ্রিলে পণ্য কিনছো, এই টাকাটা মে মাসে পরিশোধ করবা। মে মাসে পণ্য কিনছো, জুন মাসে পরিশোধ করতে হবে। আবার জুন মাসে পণ্য কিনছো, জুলাই মাসে পরিশোধ করতে হবে। এইভাবে আমরা হিসাব করবো। আর কালেকশন করবো কিভাবে, এপ্রিল মাসে তুমি পণ্য বিক্রি করছো, কালেকশন হবে জুন মাসে। মে মাসে তুমি পণ্য বিক্রি করছো, কালেকশন হবে জুলাই মাসে। জুন মাসে তুমি বিক্রি করছো, তাহলে এই জুনের টাকাটা পাবা আগস্ট মাসে। এরকম ভাবে আমাদের হিসাব করতে হবে। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এন্ড আদার্স এক্সপেন্স, মজুরি এবং আদার যেই খরচ আছে সেই খরচগুলো প্রতি 6 মাস অন্তর অন্তর, প্রতি 15 দিন অন্তর অন্তর, অর্ধেক মাস, এখানে হাফ, অর্থাৎ 15 দিন পর পর ওই পেমেন্ট গুলো পরিশোধ করা হবে। ঠিক আছে, 15 দিন পর পর। এটার আমরা হিসাব আমরা দেখবো পরে, ক্যালকুলেশন আছে এটার। তারপরে বলছে সেলস এন্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ এন্ড 90% অন ক্রেডিট। বলতেছে যে নগদে কিছু টাকা বিক্রি হয়েছে, আবার বাকিতে কিছু টাকা বিক্রি হয়েছে। তার মানে বিক্রয়ের সম্পূর্ণ টাকাই নগদে না, আবার সম্পূর্ণ টাকাই বাকিতে না। বিক্রয়ের 10% নগদে, 90% বাকিতে, আবার ক্রয়েরও 10% নগদে, 90% বাকিতে বিক্রয়। এটার ক্যালকুলেশন আমরা করব। সেলস কমিশন 2% অন সেলস ইন পেয়েবল ইন দ্য মান্থ ফলোইং দ্য মান্থ অফ কালেকশন। এখানে কি বলতেছে, সেলস কমিশন ধরতে হবে কত পার্সেন্ট, 2% সেলসের উপরে। ঠিক আছে, এবং এই সেলস কমিশনটা পরিশোধ করা হবে কখন, কালেকশন দ্য মান্থ অফ ফলোইং দ্য মান্থ অফ কালেকশন। আমরা একটা অঙ্ক করছিলাম সেলস কমিশনের, সেখানে বলা ছিল যে সেলস যেই মাসে হবে তারপরের মাসে কমিশনের টাকা পরিশোধ হবে। আর এইখানে বলছে এই অঙ্কটার মধ্যে সেলসের সাথে সেলসের কথা বলে না, এখানে বলছে যে ফলোইং দ্য মান্থ অফ কালেকশন, অর্থাৎ কালেকশন যখন করবা তার 1 মাস পরে তুমি কি করবা, পেমেন্ট করবা। ঠিক আছে, তার কালেকশন হয় কয় মাস পরে, দেনাদারের টাকা কয় মাস পরে পাওয়া যায়, 2 মাস পর। এই যে এখানে 2 মান্থ লেখা না, কাস্টমার 2 মাস সময় রয়েছে, কাস্টমারের কাছ থেকে তুমি টাকা পাবা 2 মাস পর। 2 মাস পর টাকা পাওয়ার পর 3 নাম্বার মাসে যে তৃতীয় মাসে যে তুমি কি করবা, কমিশন পরিশোধ করবে। অর্থাৎ এপ্রিল মাসে তুমি পণ্য বিক্রি করছো সাপোজ 8 লাখ টাকা, এই 8 লাখ টাকার 10% করলে আসে হলো 80,000 টাকা। তাহলে এখনো কিন্তু 7,20,000 টাকা কি বকেয়া আছে। এই 7,20,000 টাকা তুমি কবে পাবা, 2 মাস পর হলো জুনে পাবা 7,20,000 টাকা। 8 লাখ টাকার 10% 80,000 তুমি নগদ পাইতেছো, আর 90% অর্থাৎ 7,20,000 টাকা তুমি সেই টাকাটা পাবা জুনে। এবং কমিশনটা তাহলে কবে হবে, জুলাই মাসে তুমি কমিশন পাবা। যেহেতু জুনে তুমি 8 লাখ টাকার যে অংশ বাকি ছিল সেটা পাইতেছো, প্রশ্নে বলেই দিছে যত টাকা যেই মাসে তুমি কালেকশন করবা তারপরের মাসে তোমাকে কমিশন দিতে হবে। তুমি তাহলে এপ্রিল মাসের কালেকশনটা কবে করতেছো, জুন মাসে, এটার কমিশনটা দেওয়া হবে জুলাই মাসে। ঠিক আছে, জুন মাসে কালেকশন করতেছো, জুলাই মাসে পেমেন্ট করতেছো কমিশনে। কমিশনটা মেন টাকার উপর হবে, 8 লাখ টাকার উপর হবে। ঠিক একইভাবে মে মাসে তুমি পণ্য বিক্রি করছো, তাহলে মে মাসে তুমি 10% পাইতেছো, আরো তোমার 90% টাকা সেটা তুমি কবে পাবা, আগস্ট মাসে। এবং
আগস্টের জুলাই মাসে, মে মাসের টাকাটা তুমি কালেকশন করবা 2 মাস পর হলো জুলাই মাস। জুলাই মাসে তুমি কালেকশন করতেছো, আর আগস্ট মাসে তোমাকে কমিশন দিতে হবে, ঠিক আছে, এই 8 লাখ টাকা। এগুলো আমরা ওয়ার্কিং এ দেখবো, সামনে ওয়ার্কিং আছে। তারপরে বলতেছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেয়েবল ইন আগস্ট, আগস্ট মাসে তুমি অগ্রিম কি দিছো, ট্যাক্স দিছো, তাহলে এটা ক্যাশ পেমেন্ট নাকি, এটা পেমেন্ট করছো 40,000 টাকা, এটা পেমেন্টে সরাসরি আগস্ট মাসে বসাই দিব আমরা। রেন্ট পেয়েবল ইন ক্যাশ পার মান্থ, প্রতি মাসে 3,000 টাকা রেন্ট বাবদ খরচ দেখাবো, মানে পেমেন্টে দেখাবো 3,000 করে। তারপরে প্লান্ট পারচেস, জুলাই মাসে প্লান্ট কিনছো, প্লান্টের আমরা লিখবো প্লান্ট পারচেস, লিখে জুলাই মাসে টাকা বসাই দিব 1 লাখ। এটা কোন সেকশনে, পেমেন্ট সেকশন, ঠিক আছে। আর ক্যাশ ব্যালেন্সটা আমরা একদম শুরুতে বসাবো, অঙ্কের ক্যাশ বাজেট করার সময় একদম সর্বপ্রথম যে ব্যালেন্স বসাইতে হয় সেটা হলো ক্যাশ ব্যালেন্স। জুলাই ঘরে 1,30,000 টাকা আমরা ক্যাশ ব্যালেন্স বসাবো, ঠিক আছে। এই হলো আমাদের ইনফরমেশন দেওয়া। এই ইনফরমেশনের ভিত্তিতে প্রথমে আমরা বের করব ক্যাশ কালেকশন ফ্রম ডেটর্স অ্যান্ড সেলস কমিশন। সেলস কমিশন কত আসে সেটা দেখবে, এবং দেনাদারের কাছ থেকে আমি কোন মাসে কত টাকা কালেক্ট করতে পারছি তাদের শর্ত অনুযায়ী, সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা কি করলাম, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এরকম কয়টা মাস আছে আমাদের অঙ্কে? আমাদের অঙ্কে মাস আছে 6টা। সেই 6টা মাস আমরা এখানে লিখলাম। 6টা মাস লেখার পরে 6টা মাসের আমরা সেলস গুলা বসালাম দেখা দেখে। এই যে সেলস 6টা সেলস আছে, 6টা সেলস এর টাকা আমরা এখানে বসালাম। এরপর আমাদের কোশ্চেনে বলছিল সেলস কমিশন 2%, এই 2% আমরা এই টাকার উপর করলাম, কমিশনটা মেইন টাকার উপর হবে। তারপর আমার 4 নাম্বার অপশনে একটা শর্ত ছিল 10% কি ক্যাশে আর 90% অন অ্যাকাউন্টে। তাহলে 10% কত আসে সেটা বের করলাম, সব পার্সেন্টেজ মেইন টাকার উপর হবে, ঠিক আছে। 8 লাখের 10% 80, 8 লাখের 10% 80, 7 লাখ 50, 75, এরকম ভাবে মেইন টাকার উপর 10% আমরা ক্যাশ দেখালাম, আর 90% অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে লেনদেন হয়েছে। এবং প্রশ্নে 2 নম্বরে বলে দিছে যে বাকির এই যে এখানে যে বাকি যে টাকাগুলো আছে এগুলো কবে পাবো, 2 মাস পর পর পাবো। অর্থাৎ তুমি আমাদের বাজেট কোন কোন মাসের ছিল, জুলাই টু সেপ্টেম্বর, জুলাই টু সেপ্টেম্বর, এই জন্য এখানে আমরা বাজেটের মান্থ লিখছি জুলাই টু সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে দেখো এপ্রিল মাসের বকেয়া টাকা কত, 7,20,000, এবং এই 7,20,000 2 মাস পর, অর্থাৎ এপ্রিলের 2 মাস পর জুন মাস পরে, ঠিক আছে, এপ্রিলের 2 মাস পর জুন মাস পরে। তো জুন মাসে আমি টাকা কালেক্ট করতেছি কত, 7,20,000। এখানে বাজেট আমার জুন মাস নাই, এই জন্য 7,20,000 কোথাও যায় নাই। আবার এপ্রিল মাসে আমার টাকা পাওয়ার কত, 7,20,000, তার 2 মাস পর কত হয়, মে, মে মাস, তো মেও বাদ দাও, জুনও বাদ দাও, ঠিক আছে। তাহলে কোন মাসে পাবা, জুলাই মাসে পাবো। 2 মাস অতিক্রম হওয়ার পর কোন মাস পরে, জুলাই মাস। তাহলে জুলাই মাসে এই 7,20,000 টাকাটা জুলাই মাসে, যে জুলাই মাস, এই জুলাই মাসের ঘরে 7,20,000 টাকা আমরা বসাইছি। এরপর জুন মাসে তুমি 7,50,000 টাকার পণ্য বিক্রি করছো, সেখানে কমিশন আসছে 15,000, নগদে বিক্রি করছো, অর্থাৎ জুন মাসেই তুমি বিক্রি করার সাথে সাথে তুমি টাকা পাইছো 75,000। এখনো বকেয়া আছে 6,75,000। এই 6,75,000 জুনের 2 মাস পর, জুন, জুলাই বাদ দাও, আগস্ট মাসে যে পাবা, ঠিক আছে। এই জন্য দেখো আগস্ট মাসে এই যে 6,75,000 টাকা বসাইছে। আবার জুলাই মাসে 2% কমিশন আসে 18,000, ক্যাশে বিক্রি হয় 90,000, বকেয়া আছে 8,10,000 টাকা এখনো পাওনা আছে আমরা এই কোম্পানি। তাহলে এই 8,10,000 জুলাই মাসে যেহেতু লেনদেন, তাহলে জুলাই এবং আগস্ট 2 মাস অতিক্রম হওয়ার পরে কোন মাস পরে, সেপ্টেম্বর মাস পরে। তাহলে এই 8,10,000 টাকা তুমি সেপ্টেম্বর মাসে বসালা। এরপরের গুলো আর করার প্রয়োজন নাই, কারণ আমাদের বাজেট তো সেপ্টেম্বরে শেষ, এরপরের গুলো আমাদের আসতেছে না। এটা গেল আমাদের 3টা কাজ আমরা একসাথে করছি, ঠিক আছে। 3টা কাজ আমরা একসাথে করছি। ফার্স্ট কাজ করছি হলো কমিশন কত হয় সেটা বের করছি। সেকেন্ড কাজ, 3টা কাজ কিভাবে, যেখানে 3টা সমন্বয়, অর্থাৎ 2 নাম্বার সমন্বয়ের একটা কাজ করে ফেলছে, আর একটা কাজ এখনো বাকি আছে। কাস্টমার একটা করছি, সাপ্লায়ার একটা এখনো বাকি আছে। তারপরে আমরা করলাম সেলস এর 10% আর 90% এর কাজ করছি, পার্চেজেরটা এখনো বাকি আছে। কমিশনের কাজও করে ফেলছি, ওটা যে কালেকশন
অফ 1 মান্থ যেটা বলছে সেটা আমরা যখন ক্যাশ বাজেট করব তখন আমরা এইখান থেকে নিয়ে নিয়ে এখানে বসাই দিব। ঠিক আছে, 3 মাস পর পর হিসাব করে আমরা বসাবো। 3 মাস কেন বললাম, কারণ আমাদের এই কমিশন কালেকশনের পেমেন্টের কথা বলতেছিল, কালেকশনের 1 মাস পরে পেমেন্ট হবে। তাহলে কালেকশন যদি 2 মাস পর হয় তাহলে পেমেন্ট হবে 3 মাস পর পর। এখানে যেমন হিসাব করে করে আমরা 2 মাস পর পর বসাইছি, কমিশনটা বসাইতে হবে 3 মাস পর পর। আচ্ছা, এখন আমরা যাব হলো পেমেন্ট, অর্থাৎ পারচেজ যে করছিল, ঠিক আছে, এই কোম্পানি পারচেজ করার এই যেখানে পারচেজের অ্যামাউন্ট গুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখে দেখে বসাইছি। দেখুন, কালেকশন ফ্রম ক্যাশ পেড টু ক্রেডিটর্স, ক্যালকুলেশন অফ ক্যাশ পেড টু ক্রেডিটর্স, অর্থাৎ তুমি পাওনাদারকে কত টাকা পরিশোধ করলে সেটার তুমি হিসাব করতেছো। পাওনাদার কারা, যাদের কাছ থেকে আমি পণ্য কিনছিলাম, এখানে আমাদের মাস কয়টা ছিল সেই মাসগুলো আমরা এখানে লিখছি, ছোট করে দেই। আমাদের মাস ছিল কয়টা, 6টা মাস ছিল, 6টা মাস আমরা এখানে লিখছি এবং 6টা মাসের পারচেজ গুলো আমরা লিখছি। প্রশ্নে বলে দিয়েছে এই যে এখানে 10% পারচেজ ক্যাশ, 90% অন অ্যাকাউন্ট, এই জন্য আমরা 10% এবং 90% এর কাজ করছি। এবং আমাদের 2 নম্বরে বলে দিছিল যে 1 মাস পর পর টাকা কালেকশন হবে সাপ্লায়ারের। তা তুমি এপ্রিল মাসে বকেয়া ছিল কত, 4,05,000, এটা পাবা কবে, মে মাসে। আবার মে মাসেরটা পাবা জুন মাসে, জুন মাসেরটা পাবা জুলাই মাসে, জুন মাসেরটা জুলাই মাসে আসছে, আগের দুইটা আসে নাই কারণ আগের দুইটা বাজেট আমাদের কোশ্চেনে নাই। মানে এপ্রিল মাসে, যে এপ্রিল মাসের 4,05,000 টাকা যে বকেয়া ছিল সেটা পরিশোধ করা হবে কোন মাসে, মে মাসে, 1 মাস পর যেহেতু, তার মানে কি মে মাসে এটা পরিশোধ করা হবে। কোশ্চেনে আমাদের মে মাসের বাজেট চাই নাই বিদায় আমাদের এই টাকাটা কোথাও বসাইতে হয় নাই। 3,60,000 একই কারণে আমরা বসাই নাই। 3,78,000 কেন বসাইছি, কারণ আমাদের জুন মাসের যে পেমেন্টটা সেটা পরিশোধ করা হইতেছে জুলাই মাসে, এই জন্য জুন মাসের এই টাকাটা আমরা জুলাই মাসে বসাই দিছি। এরপরে জুলাই মাস, জুলাই মাসে আমাদের 4,50,000 টাকা বকেয়া ছিল, এটা আগস্ট মাসে আমরা বসাবো। আগস্টের বকেয়াটা সেপ্টেম্বরে বসাবো, সেপ্টেম্বরের বকেয়াটা অক্টোবরে বসাবো। অক্টোবর এখানে আমাদের বাজেটের দিন নাই বিধায় আমরা অক্টোবরটা আমাদের আর দেখানো লাগে নাই। ঠিক আছে, এই ছিল আমাদের দুইটা ক্যালকুলেশন। থার্ড ক্যালকুলেশন সেটা হলো আমরা সেলস এর কাজ করে ফেলছি, পারচেজের কাজ করে ফেলছি, কমিশনের কাজ করে ফেলছি, তারপরে ক্যাশ ব্যালেন্স ছিল এখানে, এটা আমরা ডিরেক্ট বসাবো। প্ল্যান পারচেজ ডিরেক্ট বসাই দিবে, কোনো ওয়ার্কিং নাই। রেন্ট পেয়াবলের কোনো ওয়ার্কিং নাই, প্রতি মাসে বলছে প্রতি মাসে বসাই দিব। অ্যাডভান্স ট্যাক্স আগস্টে বসাই দিব। তাহলে আমাদের শুধু একটা ওয়ার্কিং বাকি, সেটা হলো ওয়েজেস এন্ড আদার্স এক্সপেন্স। যদি এটা 1 মাস হইতো তাহলে ওয়ার্কিং করা লাগতো না, যেহেতু আধা মাস মানে অর্ধেক মাসের কথা বলছে, এই জন্য এটার ক্যালকুলেশনটা আমাদের করে নিতে হবে। না করেও করা যাবে, কিন্তু না করে করলে ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে, এই জন্য আমরা একটু সময় লাগলেও এই ওয়ার্কিংটাও করে নিব। এখন বুঝতে হবে যে বিষয়টা কি, যে কিভাবে কাউন্ট করবো আমরা। 15 দিন পর পর পেমেন্ট হয়, ঠিক আছে। তো খেয়াল করে দেখি, আমরা প্রথমেই এই মাসগুলো লিখবো আগের মতোই, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলো আমরা এখানে লিখবো। সবগুলো লেখার প্রয়োজন হয় না, বলতেছি কেন প্রয়োজন হয় না, সবগুলো করলে অনেক সময় লেগে যাবে। এইখানে শুধুমাত্র যতটুকু বাজেটে ততটুকু নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে। বাজেট যতটুকু, অর্থাৎ বাজেট হলো আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই জন্য আমরা এখানে কি লিখছি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। 2 ধরনের খরচ ছিল, ওয়েজেস আর আদার্স এক্সপেন্স। এখানে ওয়ার্কিংটা বুঝিয়ে দিতেছি। ওয়ার্কিংটা যাওয়ার আগে আমরা দেখে আসি একটু, একদম ফার্স্টে কিছু কথা লেখা ছিল। যদি অর্ধেক বলে বা 4/1 বা 4/3 এরকম থাকে, তাহলে হিসাব করতে হবে কিভাবে। দেখো, এই যে এই 13 নাম্বারটা দেখো একটু সবাই খেয়াল করে। 13 নাম্বার, 12 নাম্বারে একই কথাই বলছে। 13 নম্বরে বলছে লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এন্ড আদার্স এক্সপেন্স অর হাফ মান্থ। যদি এই কথা বলা থাকে তাহলে কি করতে হয়, যেই মাসের বাজেট করবা তুমি, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের বাজেট তুমি কিন্তু করতেছো, তাহলে জুলাইয়ের প্রিভিয়াস মান্থ অর্থাৎ জুন মাস, জুন মাসের তুমি কতটুকু অংশ নিবা, জুন মাসের নিবা তুমি অর্ধেক। আর কারেন্ট মান্থ অর্থাৎ তুমি জুন মাসে, জুলাই মাস তোমার বাজেট কি কি করতেছো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মাথায় রেখো জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের বাজেট করতেছো এখন যে অঙ্কটা করতেছো। তাহলে তোমার কারেন্ট মান্থ অর্থাৎ তুমি যখন জুলাই করবা তখন তোমার কারেন্ট মান্থ হলো জুলাই, আর তার প্রিভিয়াস মান্থ হচ্ছে জুন। তাহলে জুনের অর্ধেক নিবা, জুলাই অর্ধেক নিবা।
আবার যখন তুমি আগস্টের হিসাব করতে যাবা, আগস্ট মাসের ওয়েজেস বের করতে যাবা বা আদার্স এক্সপেন্স বের করতে যাবা, তখন আগস্টের অর্ধেক নিবা, তার প্রিভিয়াস ইয়ার অর্থাৎ জুলাইয়ের অর্ধেক নিবা। এইভাবে আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে। আবার যদি বলো 1/4, তাহলে তুমি যেই মাসের হিসাব করবা তার আগের মাসে নিবা 4/1 তাহলে 4/1 নেওয়ার মানে কি, বাকি এখনো কিন্তু 4/3 রয়ে গেছে, সেই 4/3 নিতে হবে, ঠিক আছে। তার মানে সহজ হিসাব যে আমাদের যদি অর্ধেক মাস হয় তাহলে যেই মাসের আমি হিসাব করব ওই মাস এবং তার আগের মাসের দুইটারই অর্ধেক অর্ধেক করে নিব। আর যদি 4/1 বা 3/1 এরকম বলে, যত অংশ বলবে সেই অংশটা অ্যাপ্লাই করব যেই মাসের আমি হিসাব করব তার আগের মাসে, আর অবশিষ্ট অংশ হিসাব করব ওই মাসের, অর্থাৎ যেই মাসের আমি হিসাব করতেছি। তাহলে জুলাই মাসের হিসাব করলে আমরা জুলাই মাসে ধরবো 4/1, আর জুলাইয়ের আগের মাস কি জুন মাস, জুন মাসে হিসাব করবো 4/1 এবং কারেন্ট মান্থ হলো জুলাই, জুলাই মাস হিসাব করবো 4/3। যদি 1/3 হইতো তাহলে আমরা জুন মাস হিসাব করতাম 3/1, আর বাকি 3/2 হিসাব করতাম জুলাই মাসে, ঠিক আছে। একটা মাস দিয়ে আমি বুঝালাম, কারেন্ট মান্থ জুলাই ধরে। তো এইরকম ভাবে এখন আমরা কাজটা করবো। আমরা একটু খেয়াল করে দেখি আমাদের ওয়েজেস কত ছিল, 2 লাখ টাকা ছিল। এপ্রিল মাস, আমার তার এপ্রিল দরকার নাই না, আমাদের জুলাই মাসের বাজেট, আগস্ট মাসের বাজেট, সেপ্টেম্বর মাসের বাজেট, জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে। তাহলে জুলাই মাসের প্রিভিয়াস ইয়ার কোনটা, জুন মাস, অর্থাৎ 2,20,000 তার অর্ধেক নিতে হবে। আর এই জুলাই মাসে 2,40,000 তার অর্ধেক নিতে হবে। দুইবার অর্ধেক অর্ধেক না নিয়ে আমরা সহজে একটা কাজ করবো, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। যেই মাসে তুমি ক্যালকুলেট করতে যাবা সেই মাস এবং তার আগের মাস যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে। তার মানে 2,20,000 যোগ 2,40,000 ভাগ 2 দিলে হবে 2,30,000 টাকা। আবার তুমি যখন আগস্ট মাসের ক্যালকুলেশন করতে যাবে, আগস্ট মাসের পুরো টাকা আর হলো জুলাই মাসের পুরো টাকা দিলে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, যেই রেজাল্ট আসবে, তুমি যদি চাও যে এখান থেকে 1,20,000 নিবা, এখান থেকে 1,00,000 নিবা, তাও ওই সেম অ্যামাউন্টে আসবে, ঠিক আছে। তাহলে 2,20,000 আসবে হলো 2 নাম্বার, অর্থাৎ আমি ওয়েজেস জুলাই মাসে পাইতেছি 2,00,000, কত হয় এখানে 30,000 আসে, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে। আগস্ট মাসে আসে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 2,00,000 কত 20,000। আর সেপ্টেম্বর মাসে 2টা যোগ করলে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত 3,00,000, সরি 2,60,000 মেবি আসে। দেখি তো এই কাজগুলো করছি, 1,90,000 আসে, 1,80,000। দেখো তাই করছি এখানে, দেখো ওই যে ওয়েজেস জুলাই মাসে ছিল 2,40,000, তার আগের মাসে ছিল 2,20,000, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। আবার আগস্ট মাসে যখন হিসাব করতে গেছে আগস্ট মাসেরটা নিছি, তার আগের মাসেরটা নিছি, অর্থাৎ জুলাই মাসেরটা নিছি, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করছি। আবার যখন সেপ্টেম্বর করছি, সেপ্টেম্বরের ওয়েজেস নিছি এবং তার পূর্বের মাসের ওয়েজেস নিছি, 2 দিয়ে ভাগ করছি। একইভাবে আমরা ওয়েজেস আদার্স এক্সপেন্স করছি, এটা আমরা বুঝালাম না, সেম ওয়েতেই দুইটা কাজ করা হয়েছে। এখন আমরা মেইন টপিকসে যাব, মেইনটা হলো আমাদের বাজেটটা। আচ্ছা ভাইয়া, এখন যদি তো আপনার যদি 1/4 থাকতো তাহলে 2টা মিলে কি ভাগ করতাম? না, তখন ওইভাবে ভাগ করতাম না, তখন আমি যেভাবে দেখাইছি, অর্থাৎ 2,20,000 4/1 নিবা, আর 2,40,000 4/3 নিবা, নিয়ে দিলে যোগ করবা, তখন ভেঙে ভেঙে করতে হবে। এখন তো অ্যামাউন্ট সেম দেখে 2টা যোগ করে দিয়ে ভাগ করছি, কিন্তু যখন একটু পার্থক্য থাকবে, অর্থাৎ একটা 4/1, একটা 4/3, তখন তার তুমি একসাথে যোগ করে ভাগ করতে পারবা, তখন তুমি ইন্ডিভিজুয়াল ভেঙে ভেঙে করতে হবে। তোমাকে এই যে এইখানে গুণ দিতে হবে, গুণ লিখতে হবে 1/4, আর এখানে গুণ দিতে হবে 3/4, তারপরে যোগ করে বিয়োগ করে যা আসে বসে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমরা মেন যে টপিক, অর্থাৎ ক্যাশ বাজেট করতে বলছিল, সেটা দিয়ে দিচ্ছি আমরা ক্যাশ বাজেটের মধ্যে। তো প্রথমেই ওপেনিং ব্যালেন্স কোশ্চেনে দেওয়া আছে 1,30,000, সেটা বসাইছি। এবং নগদে বিক্রি করছিলাম জুলাই আগস্ট সেপ্টেম্বরে কত, সেটা আমাদের দেখতে হবে। এই যে এটা কি সেলস নগদে জুলাই মাসে কত, 90, আগস্টে 85, সেপ্টেম্বরে 80। দেখো 90, 85, 80, ঠিক আছে। এবং কালেকশন করছিলাম যেগুলো, এগুলো দেখে দেখে বসাই দিব।
জুলাই মাসে কালেকশন করেছে 7,20,000, আগস্টে 6,75,000, সেপ্টেম্বরে 8,10,000। দেখো 7,20,000, 6,75,000, 8,10,000, এই তিনটা যোগ করে বসাই দিব। আর এইগুলোর যোগফলটা পরে বসাবো, এখানে এই ব্যালেন্স গুলো পরে আসবে। এই যে 98,000 আর 19,000 টাকা, এটা পরে আসবে। জুলাই মাসের কাজ শেষ হলে এই টাকাটা আসবে, এছাড়া আগস্টের এই ব্যালেন্স আসবে না। আবার আগস্টের কাজ শেষ না হলে সেপ্টেম্বরের এই ব্যালেন্সটা পাবো না। তাহলে এই দুইটা পরে ব্যালেন্স আসবে, এই জন্য যোগ আমাদের পরে করতে হবে। এই দুইটা যোগ প্রথমটা করা যাবে, কারণ প্রথম সবগুলো ব্যালেন্স আমরা পেয়ে গেছি, এটা পোস্টের দেওয়া, আর এই দুইটা আমরা ওয়ার্কিং এর মধ্যে পাইছি। টোটাল আমাদের ব্যালেন্স 9,40,000 টাকা। এরপরে আমরা পেমেন্টে যাব। পেমেন্ট কি কি করছি আমরা? পেমেন্ট ওয়েজেস বাবদ পেমেন্ট করছি, আদার্স এক্সপেন্সে দিছি, তারপরে সেলস কমিশন দিছি, এরপরে বাকিতে পণ্য কিনছিলাম সেটার টাকা পরিশোধ করছি, বাকিতে পণ্য নগদে পণ্য ক্রয় করছিলাম সেটার টাকা পরিশোধ করছি, ভাড়া দিছি, ট্যাক্স দিছি, ঠিক আছে। এরকম আরো আনুষঙ্গিক খরচগুলো সব এখানে বসাবো। তাহলে আমরা প্রথমে বসাবো ক্যাশ বাবদ কত দিছি। আমরা জুলাই মাসে ক্যাশ দিছি 50, আগস্ট মাসে ক্যাশ দিছি 45, সেপ্টেম্বর মাসে ক্যাশ দিছি 35, এই তিনটা আমরা বসাইছি। দেখো 50, 45, 35, ক্যাশটা সবসময় যেই মাসের বাজেট করতে সেই মাসেরটা ধরে নিয়ে বসাই দিব। এরপরে আসি আমাদের জুলাই মাসের পেমেন্ট হয়েছে কত? 3,78,000, আগস্টে 4,50,000, সেপ্টেম্বরে 4,05,000, এই তিনটা আমরা 3 মাসে বসাই দিব। কি লিখবো? ক্যাশ পেড দিয়ে। ক্যাশ পেড টু ক্রেডিটর, দেখো 3 মাসে তিনটা আমরা বসাইছি, ঠিক আছে। এরপরে আমরা সেলস কমিশনের দিকে যাব। সেলস কমিশন মানে এটাও আমাদের পেমেন্ট। সেলস কমিশন আমি কোনটাকে ধরবো দেখো তো। আমি যদি এপ্রিলকে ধরি, এপ্রিলের 3 মাস অতিক্রম করলে কোন মাসে পড়ে? এপ্রিল, মে, জুন বাদ জুলাইতে যে পড়বে, হ্যাঁ এইটাই নিব নাকি? কারণ আমাদের শর্ত ছিল পেমেন্টেরও রিসিভেরও মানে কালেকশনেরও 1 মাস পরে কমিশন দেওয়া হবে। কালেকশন যদি 2 মাস পর হয়, সেলস কমিশনটা দেওয়া হবে 3 মাস পর। তাহলে এপ্রিল থেকে 3 মাস হিসাব করলে এপ্রিল, মে, জুন বাদ দিলে জুলাই মাসে যে পড়তেছে 16,000। তাহলে জুলাইতে 16,000 দেখাবো, আগস্টে 16,000 দেখাবো, সেপ্টেম্বরে 15,000 দেখাবো, ঠিক আছে। কারণ জুন মাসেরটা 3 মাস হিসাব করলে আমাদের সেপ্টেম্বরে পড়ে, তাহলে 16, 16, 15 বসবে। দেখো 16, 16, 15,000। এরপরে আমাদের ট্যাক্স পেড বলছিল আগস্ট মাসে, আগস্ট মাসে বসাই দিছি। মেশিন পারচেজ করছিল জুলাই মাসে, জুলাই মাসে বসাই দিছি। এরপরে পেড ফর রেন্ট, ভাড়া দিছে 3 মাস, 3 মাসে বসাই, প্রতি মাসে ভাড়া 3,000 করে, 3,000 করে বসাই দিছি। পেড ফর ওয়েজেস, এটা ওয়ার্কিং করে রাখছিলাম, এই যে 2,30,000, 2,20,000, 1,90,000, এই জিনিসগুলো এখানে বসাইছি। ওয়েজেসও আমরা আদার্স এক্সপেন্সও ক্যালকুলেট করে রাখছি, 65, 65, 55, এগুলো আমরা বসাইছি। সব পেমেন্ট গুলা যোগ করো, পেমেন্ট গুলা 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা এন্ট্রি যোগ করলে বের হবে 8,42,000 টাকা। এখানে এই সবগুলো যোগ করলে বের হবে 8,39,000 টাকা। এখানকার সব যোগ করলে 7,03,000 টাকা আসবে। তো 9,40,000 টোটাল রিসিভ থেকে টোটাল পেমেন্ট বাদ দিব, 8,42,000 বাদ দিলে আসবে 98,000। এই 98,000 পরবর্তী মাসের শুরুতে বলবে। তারপর এই তিনটা যোগ করে আবার টোটাল ক্যাশ রিসিভ, রিসিভ থেকে পেমেন্ট বাদ দিছে 19,000, এই 19,000 আবার সেপ্টেম্বরের শুরুতে বলবে। তাহলে এখানে তিনটা অ্যামাউন্ট যোগ করে আসতেছে, টোটাল ক্যাশ রিসিভ, তার থেকে পেমেন্ট আমরা বাদ দিই, সর্বশেষ ক্লোজিং ব্যালেন্স সেপ্টেম্বর মাসে 2,06,000 টাকা। এই ছিল আমাদের কত নম্বর অঙ্কটা? 8 নম্বর অঙ্ক, ঠিক আছে। ভাই সেলস কমিশন যে 3 মাস কেমন, এটা আরেকটু বুঝা দেন তো একটু। 3 মাস কেমন কমিশন এই যে করবো? এখানে ফলোইং দ্য মান্থ অফ কালেকশন, সেলস কমিশনের টাকা দেওয়া হবে কালেকশনের পরের মাসে। কালেকশন হয় কয় মাস পর? কালেকশন হয় 2 মাস পর, তাহলে 3 মাস পরে হবে কমিশন, ঠিক আছে। ইন দা মান্থ বলতে 1 মাস, আর কালেকশন বলতে 2 মাস পরে। ইন্ডিয়ান ইন্ডিয়া মান বলতে না, বলছে সেলস কমিশন at the rate 2% on sales in the payable in the month, অর্থাৎ প্রতি মাসে যে পণ্য বিক্রি হয় তার উপরে কমিশন হয় 2%, সেটা বলছে। এরপরে বলছে ফলোইং, অর্থাৎ পরের মাসে। কার পরের মাসে? দ্য মান্থ অফ কালেকশন, কালেকশন যে কয় মাস পরে করো তার পরের মাসে। কালেকশন করো, তোমার খুঁজতে হবে কালেকশন তুমি কয় মাস পর করো, কালেকশন করো তুমি 2 মাস পরে।
তার ফলোইং মানে 1 মাস আরো অ্যাড হবে, 3 মাস পর তুমি কমিশন পরিশোধ করবে। আর এরকমই একটা অঙ্ক করছো, সেখানে আবার এটা লেখা ছিল না, সেখানে লেখা ছিল যে যেই মাসে বিক্রি হয় ওই মাস পর তারপরের মাসে সেলস কমিশন দেওয়া হয়। সেই ক্ষেত্রে আবার ওই কালেকশন দেখা লাগে না, আমার যেই মাসে বিক্রি করে তার পরের মাসে পেমেন্টটা করে দিচ্ছি। এরকম অঙ্ক আগে আমরা করে আসছি, মেবি 7 না 6 জানি কোন অঙ্কের মধ্যে করছি, দেখি তো একটু। 5 মনে হয়। 5 না 6 এরকমই হবে, 5 না 5 না 6 তো কমিশন দেখি। হ্যাঁ 5-এ, এই যে 5-এ 5 নাম্বারের মধ্যে, ঠিক আছে ওইখানে ছিল এটা। এরপরে আমরা যাব 8 তো করলামই, 9 নাম্বারটা, 9 নাম্বারটা একটু বুঝতে হবে, হ্যাঁ একটু ক্লিয়ার ভাবে বুঝতে হবে। 9 আর আমরা আগে একটা অঙ্ক বাদ রাখছি, মেবি 4 না কত জানি, সেটার এটা একই অঙ্ক, এই অঙ্কের একটা অংশ হচ্ছে ওখানে, এটা না করলেও চলবে, এটা করলেও হবে। এইখানে অঙ্কটা ছোট, কিন্তু এখানে একটু কাজ বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ ভাই কথা আটকাইতেছে, কষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু টেস্ট করে নিই। ঠিক আছে, হ্যালো হ্যালো, আচ্ছা হ্যাঁ ঠিক এখন আছে। শুনতেছি। এই অঙ্কটার মধ্যে একটা ওয়ার্কিং শুধু জাস্ট ক্লিয়ার হলেই অঙ্কটা করা যাবে। অঙ্কটা বেশি বড় না, কিন্তু কাজ বুঝে করতে হবে। কনসিডার দ্য ফলোইং ইনকাম স্টেটমেন্ট, দ্য সিটি কোম্পানির আমাদের কি দেওয়া আছে, ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্টে প্রথমে সেলস আছে, ইনভেন্টরি দেওয়া আছে 31 তারিখের, তারপরে পারচেজ দেওয়া আছে, ঠিক আছে। ইনভেন্টরি হিসাবকাল শেষে, এটা হলো বিগিনিং, এটা এন্ডিং। বিগিনিং কিভাবে বুঝলাম, মের 31 যেই কথা, জুনের 1 তারিখ আমরা একই হিসেবে ধরে নেব। অর্থাৎ বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে আমাদের 80, এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 60। যে ইনভেন্টরিটা আমাদের অঙ্কে কোনো ইম্প্যাক্ট করবে না, ঠিক আছে, অঙ্কে কোনো সমস্যা করবে না। এটা আমাদের লাগবে হচ্ছে এখান থেকে সেলসটা এবং পারচেসটা, ঠিক আছে। ইনভেন্টরির কাজ আমাদের কিসের মধ্যে আসতেছে না, কি বলে, ক্যাশ বাজেটের মধ্যে আসতেছে না। গ্রোস প্রফিট আমাদের প্রয়োজন নাই, অপারেটিং এক্সপেন্স গুলো লাগবে, কারণ আমরা পেমেন্ট যখন দেখাবো পেমেন্টের মধ্যে এই খরচগুলো দেখাইতে হবে। ওয়েজেস তুমি জুন মাসে 60,000 বসাই দিবা, ইউটিলিটিস তুমি জুন মাসে 4,000, কারণ এগুলো সবই কিন্তু জুন মাসের একটা একটা মাসের বাজেট, শুধু জুন মাসে। তাহলে ইউটিলিটিস জুন মাসে 4,000 দেখাবা, অ্যাডভার্টাইজিং জুন মাসে 18,000 দেখাবা। ডিপ্রিসিয়েশন আসবে না, কারণ তো ডিপ্রিসিয়েশন হচ্ছে কি, হ্যাঁ নন নন ক্যাশ নাকি, অর্থাৎ তোমার অনগদ ব্যয়, এই ডিপ্রিসিয়েশনের দ্বারা কোনো নগদ ভাই টাকার এখন আগের পরিবর্তন থেকে হয়। বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সমস্যা হয়। এখন আগের থেকে আরো বেশি লাগতেছে। আচ্ছা তারা আমি ই করি, বেশিক্ষণ তোর ক্লাস হবে না, আমি ডাটা অন করে ক্লাস নিতেছি, লাইনে থাকো। আচ্ছা, ডিপ্রিসিয়েশন আসবে না, কারণ ডিপ্রিসিয়েশন আমাদের অনাগত ব্যয়। অফিস এক্সপেন্স আছে, অফিস এক্সপেন্সে কত টাকা, 6,000 টাকা না, অফিস এক্সপেন্সে 6,000 টাকা। এই অফিস এক্সপেন্সটা আমাদের ডিরেক্ট বসায় দিব। ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ ইন্স্যুরেন্সটা আসবে না। ইন্স্যুরেন্সটা না আসার কারণ হলো, ইন্স্যুরেন্সটা ধরে নেওয়া হয় 1 বছরের বেশি সময় অতিবাহিত হবে, এটা বলেও দিচ্ছি। ইন্স্যুরেন্সটা আমাদের 1 বছরের হিসাব, ঠিক আছে। অফিস এক্সপেন্সটা মনে হয় 1 বছর, একটু দেখে নিই, না এটা কোনো কিছু ইন্ডিকেট করে নাই কোশ্চেনের শেষে, আমাদের ইন্স্যুরেন্সেরটা ইন্ডিকেট করে দিছে। আমরা দেখি, এটা আমরা বুঝতে পারছি এখান থেকে কি কি আমাদের, এখানকার কি কি নিয়ে কাজ করতে হবে, সেলস, পারচেস, ওয়েজেস, ইউটিলিটিস, অ্যাডভার্টাইজিং, অফিস এক্সপেন্স, এই কয়টা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে। তার মধ্যে এই নিচের যে এক্সপেন্সের কোনো ওয়ার্কিং করা লাগবে না, এটা ডিরেক্ট আমরা যখন ক্যাশ বাজেট করবো ধরে নিয়ে বসাই দিব, ঠিক আছে। আমাদের কাজ করতে হবে দুইটা জিনিসকে নিয়ে, একটা হলো সেলস এবং পারচেস। নিচের সব ইনফরমেশন এগুলো সব সেলস এবং পারচেস নিয়ে বলছে।
প্রথমে ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 31 তারিখের মের 31 মানে হচ্ছে জুনের 1 তারিখের ব্যালেন্স দেওয়া আছে, বিগিনিং ব্যালেন্স ৭৫,০০০ টাকা। এটা আমরা একদম শুরুতে বসাবো, ব্যালেন্স বিটি বা ক্যাশ ওপেনিং ক্যাশ ব্যালেন্স দিয়ে জুন মাসে ৭৫,০০০ টাকা বসাবো, ঠিক আছে। এবং শেষের টুকু একটু আমরা পড়ি, মাঝখানের টুকু একটু পরে দেখতেছি আমরা। All operating expenses require cash are paid during the month of uh, recreation. However, insurance is paid annually in টাকা ডিসেম্বর। অর্থাৎ সবগুলো এক্সপেন্সই আমাদের নগদে হয়েছে এবং এটা নির্দিষ্ট ওই মাসেই সংগঠিত হয়েছে, ঠিক আছে। পরের কোনো বা আগের কোনো মাসে সংগঠিত হয় নাই। এই জন্য আমরা যে যে মাসেটা ওই মাসে বসাই দিব। শুধুমাত্র ইন্স্যুরেন্সটা ডিসেম্বরে দেওয়া হয়েছে বিধায় এই ইন্স্যুরেন্সটা আমাদের এখানে কাউন্ট হবে না, কারণ আমাদের বাজেটটা হলো শুধুমাত্র জুন মাসে। এখন আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হলো ক্যাশ কালেকশন, ওই যে বিক্রি করছিলাম যে ওইটা, আর ক্যাশ পেমেন্ট পারচেজ করছিলাম ওইটার পেমেন্ট আমরা কিভাবে করব সেই সম্পর্কে এখানে বলতেছে। 40% in the month of sales and 40% in the second month and 20% in the third month। অর্থাৎ সম্পূর্ণ টাকা তুমি জুন মাসে যেই টাকা পণ্য বিক্রি করছিলা তাকে 3টা ভাগে ভাগ করছে, তারা 4,80,000 টাকাকে 3টা ভাগে ভাগ করছে, ঠিক আছে। 4,80,000কে 3টা ভাগে বিভক্ত করছে। এটা হলো জুন মাসের কথা বললাম আমি, এরকম অন্য মাসও থাকতে পারে পোস্টের একটু পরে ওটা বলে দিচ্ছে কত টাকা আমাদের অন্যান্য মাসে বিক্রয় বা অন্য কিছু দেওয়া আছে কিনা সেটা দেখবো। আমরা মাথায় রাখলাম যে বিক্রয়ের টাকাটা 3 মাসে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ এখানে প্রশ্নে জুন মাসেরটা দেওয়া আছে 4,80,000, তাহলে তুমি এই জুন মাসেরটা তুমি 3টা ভাগ করবা। অর্থাৎ জুন মাসে তুমি দেখাবা 40%, জুলাই মাসে 40%, আর অবশিষ্ট যে 20% টাকাটা থাকবে সেটা দেখাবো তুমি জুন জুলাই আগস্ট মাসে, ঠিক আছে। এই 4,80,000 টাকাটা 3টা ভাগে বিভক্ত হয়ে 3 মাসে চলে যাবে, অর্থাৎ জুন জুলাই আগস্টে চলে যাবে। এটা বললাম জুনের। এরপরে আরো কিছু দেওয়া আছে কিনা সেটা আমরা দেখব। অ্যাকাউন্ট রিসিভেবল আর 2,40,000 ইন মে 31, 2012। অর্থাৎ 2012 সালের মের 31, বোঝার সুবিধার্থে আমরা এটাকে জুনের 1 তারিখ ধরি, কারণ মের 31 বলতে আমরা জুনের 1 তারিখকে বুঝতেছি এখানে। জুনের বিগিনিং ব্যালেন্স, মের এন্ডিং ব্যালেন্স যেটা, জুনের বিগিনিং ব্যালেন্স তার অ্যাকাউন্ট রিসিভেবলে কত, 2,40,000 টাকা, ঠিক আছে। এখন এই 2,40,000 টাকাকে আবার দুইটা ভাগে বিভক্ত করছে। এই 2,40,000 যে মে মাসেরই যে টাকা সেটা কিন্তু না, মে মাসের মধ্যে আগের কোনো বকেয়া থাকলে সেটাও থাকতে পারে। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি, বকেয়া। অর্থাৎ আমরা যাদের কাছ থেকে টাকা পাই, ঠিক আছে, তাদের সব টাকা আমরা এখনো নগদ পাই নাই। মে মাসের 31 তারিখে আমরা হিসাব করে দেখছি এখনো আমরা 2,40,000 টাকা দেনাদারের কাছ থেকে পাবো, ঠিক আছে। তো এই 2,40,000 টাকার মধ্যে তোমার 60,000 টাকা কোন মাসের ছিল, এপ্রিল মাসের বকেয়া আছে, ঠিক আছে। 2,40,000 টাকার মধ্যে 60,000 টাকা ছিল এপ্রিলের বকেয়া। অর্থাৎ তুমি এপ্রিল মাসে পণ্য বিক্রি করছিলা, সেই বিক্রয়ের সব টাকা তুমি এখনো কালেক্ট করতে পারো নাই। অর্থাৎ জুনের 1 তারিখে এসেও তুমি সব টাকা কালেক্ট করতে পারো নাই, 60,000 টাকা এখনো কালেকশন করা বাকি আছে তোমার। বুঝতে পারছি বিষয়টা। এপ্রিল মাসে তুমি কয় টাকার পণ্য বিক্রি করছো সেটা তুমি এখনো জানো না, কারণ প্রশ্নে বলেও নাই তুমি এপ্রিল মাসে কত টাকার পণ্য বিক্রি করছো। বলছে 2,40,000 টাকা বকেয়া আছে এখনো, এবং এই 2,40,000-এর মধ্যে 60,000 টাকা ছিল এপ্রিল মাসে যে পণ্য বিক্রি করছিলাম সেই টাকার 60,000 টাকা এখনো বকেয়া আছে, এবং 1,80,000 টাকা বাকি আছে মে মাসে তুমি যে পণ্য বিক্রি করছিলা তার 1,80,000 টাকা এখনো বকেয়া আছে। অর্থাৎ জুন মাসের 1 তারিখে এসে দেখছো যে এখনো 1,80,000 টাকা মে মাসে যে বিক্রি করছিলাম তার টাকা বকেয়া আছে। এখন তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হবে যে এগুলো বিক্রয় কত ছিল, হ্যাঁ, অর্থাৎ এপ্রিল মাসে তুমি কত বিক্রি করছিলে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে তোমার জন্য কাজ ইজি হয়ে যাবে। আরেকটা কাজ করতে হবে, মে মাসে তুমি কত বিক্রি করছিলে সেটা তোমাকে বের করতে হবে। এই দুটো জিনিস তোমাকে বের করতে হবে আগে, তারপরে তুমি এই যে এই পার্সেন্টের জন্য যে কাজ করবা কোন মাসে কত দেখাবে। এই জন্য আমরা কি করছি, প্রথমে এপ্রিল মাসের যে টাকাটা, এপ্রিল মে জুন 3 মাসের কথা বলছি, এই জন্য আমরা 3টা মাস লিখলাম আগে, এপ্রিল মে জুন। মে মাসের
কিন্তু আমাদের সরি জুন মাসের কিন্তু বিক্রয় ক্রেডিট সেলস পোর্শন দেওয়া আছিল, এই যে একদম শুরুতে দেওয়া ছিল কত 4,80,000, এই জন্য আমরা সরাসরি এটা বসাই দিতে পারছি। ঠিক আছে, মে মাসের বিক্রয়টা তোমাকে বের করতে হবে। মে মাসের বিক্রয়টা এই যে ক্যালকুলেশন নাম্বার 1 এ দেখো, ক্যালকুলেশন নাম্বার 1 এ মেয়ের বিক্রয়টা দেখো। হ্যাঁ, ক্যালকুলেশন 1 এ মেয়ের বিক্রয়ের পরিমাণ কি বলতেছে, 1,80,000 টাকা। এই যে অ্যাকাউন্টস পেয়েবল কোন মাসের ছিল এটা, মে মাসের, কত টাকা, 1,80,000 টাকা। তাহলে এই 1,80,000 টাকা তুমি আগে লিখলা। এখন এই 1,80,000 টাকা কত পার্সেন্টের টাকা তুমি সেটা যদি জানতে পারো তাহলে তুমি বিক্রয়ের মূল্য বের করতে পারো। ঠিক আছে, এটা হলো বকেয়া টাকা। এই বকেয়া টাকাকে তুমি যদি বকেয়ার হার দ্বারা ভাগ করতে পারো তাহলে তুমি বিক্রি পেয়ে যাবে। ঠিক আছে, আমরা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করছি, কস্ট ভলিউম প্রফিট চ্যাপ্টারটা যখন আমরা পড়াইতাম তখন একটা নিয়ম শিখাইছিলাম, যারা এখনো করেনি ওটা করবো, আবার পরে করাবো, আর যারা করতে তারা তো করছি। ওখানে শিখাইছিলাম যে যার যার টাকাকে তার তার অনুপাত দ্বারা ভাগ করলে বিক্রয় পাওয়া যায়। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাকে অ্যাকাউন্ট রিসিভেবলের পার্সেন্টেজ দ্বারা ভাগ করে আমরা বিক্রয় বের করছি। এখন অ্যাকাউন্ট রিসিভেবলের পার্সেন্টেজ 60% সেটা বুঝবা কিভাবে, 1,80,000 তো দেওয়া আছে সেটা বুঝে গেলা, কারণ এই যে অ্যাকাউন্ট রিসিভেবল 2,40,000 মধ্যে মে মাসের অ্যাকাউন্ট রিসিভেবল হলো 60,000, আর এপ্রিল মাসের হলো 60,000, আর মে মাসের হলো 1,80,000। তার মানে মে মাসের অ্যাকাউন্ট রিসিভেবল হলো 1,80,000, তাকে তুমি ভাগ করতেছো অ্যাকাউন্ট রিসিভেবলের হার দ্বারা। এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের হার তুমি কিভাবে বুঝবো যে 60% আছে, যে খেয়াল করে দেখো, মে মাস, মে মাসে যখন তুমি পণ্য বিক্রি করছো, হ্যাঁ, তখন মে মাসে তুমি কত টাকা পরিশোধ করছো, এই যে 40% প্রশ্ন বলে দিছে না, যে তুমি যেই মাসে পণ্য বিক্রি করতেছো তখন তুমি টাকা পরিশোধ করবে কত, 40% টাকা পরিশোধ করবে। তাহলে মে মাসে তুমি যখন পণ্য বিক্রি করতেছো তখন তুমি কি 60% টাকা পরিশোধ করে দিছো, আর 40% টাকা পরিশোধ করে দিছো। তার মানে এখনো কিন্তু 2 মাস, মের পরে কিন্তু আরো 2 মাস আছে না, মের পরে জুন আছে, আর কি আছে, শুধু 1 মাস চলে গেছে, সরি এখানে 1 মাস চলে গেছে। 100% টাকার মধ্যে তুমি যদি 40% টাকা মে মাসে পরিশোধ করে দাও, তাহলে আমাদের এখনো কি জুন মাসটা বাকি আছে। তাহলে জুন মাসে আমাদের কত পার্সেন্ট আসতেছে, জুন এবং জুলাই 2টা মাস আসতেছে। বুঝতে পারছি এটা কি বললাম, জুন এবং জুলাই 2 মাসে আমাদের পার্সেন্টেজ দ্বারাই দিয়েছে, যে এখানে খেয়াল করে দেখো যে 40% টাকা এখনো পরিশোধ হয় নাই, এখানে 20% টাকা এখনো পরিশোধ কালেকশন হয় নাই, 40% টাকা কালেকশন হয় নাই, আর কি 20% টাকা কালেকশন হয় নাই, এই দুটো যোগ করে দিবা, 40% এবং 20%। বুঝতে পারছি কি বলছি, অথবা এই যে নিচে বাংলায় লিখে দিচ্ছি, একটু বাংলাটা খেয়াল করো বোঝার সুবিধার্থে। আমরা কি বলছি এখানে, বিক্রয়ের টাকা পাওয়া যায় 3 মাসে। হ্যাঁ, ওই যে অর্থাৎ প্রথম লাইনের কথা বলতেছি আমরা, যে আমরা কি কাজ কি এটার করতেছি না এইটার করতেছি, মে মাসেরটা করতেছি না। হ্যাঁ, মে মাসেরটা দেখো, মে মাসের 31 তারিখে এপ্রিল মাসের বকেয়া দেওয়া আছে, দেখানো হয়েছে কত, 60,000 টাকা। ঠিক আছে, মে মাসে 31 তারিখে কি দেওয়া আছে, বকেয়া দেখানো হয়েছে 60,000 টাকা, এবং এপ্রিল মাসে যখন বিক্রি করা হয় তখন 40% টাকা কি পরবর্তী মাসে 40%, এবং 20% টাকা জুন মাসে পাওয়া যায়। তাই ক্যাশ কালেকশনে সরাসরি জুন মাসে 60,000 টাকা দেখানো হচ্ছে এখানে। আচ্ছা, ওটা অন্যটা মনে চলে গেছে, আমরা তো অন্যটা চলে গেছে, প্রথমটা ঠিক ছিল, প্রথমটা দেখো, বিক্রয়ের টাকা পাওয়া যায় 3 মাসে। এই যে কিভাবে 3 মাসে, যেখানে দেখো 40% ইন সেলস, কোন মাসে, ইন দ্য মান্থ অফ সেলস, অর্থাৎ যেই মাসে পণ্য বিক্রি করছো সেই মাসে 40% টাকা পাইছো। হ্যাঁ, তারপরে 40% ইন দ্য সেকেন্ড মান্থ, অর্থাৎ পরের মাসে, এবং 20% থার্ড মান্থ, এরকম 3 মাসে তুমি টাকা পাবা। এই কথাটা এখানে লিখছি, বিক্রয়ের টাকা পাওয়া যায় 3 মাসে, অর্থাৎ প্রথম মাসে 40%, দ্বিতীয় মাসে 40%, তৃতীয় মাসে 20%। প্রশ্নে মে মাসের 31 তারিখে বকেয়া টাকা দেখানো হয়েছে কত, 1,80,000 টাকা। কোন মাসে, মে মাসে, অর্থাৎ মে মাসে যখন বিক্রি হয় তখন 40% টাকা পাওয়া যায়। ঠিক আছে, এবং 60% টাকা পরবর্তী 2 মাসে কি পাবে। ঠিক আছে, তারপরে সুতরাং মে মাসের বিক্রয় কত হয়েছিল তা জানতে হলে কি করতে হবে, মে মাসের বকেয়া টাকাকে 60% টাকা দিয়ে ভাগ করতে হবে। ঠিক
ঠিক আছে? তার মানে কি মের 31 তারিখ দেওয়া মানে কি, বুঝতেছো বিষয়টা? 60% কেন হলো? মোট 100% টাকার মধ্যে মে মাসে তুমি যখন লেনদেন করছো, মে মাসেই তুমি টাকা কালেকশন দেখাইছো 40%। তার মানে তোমার অঙ্কটা কিন্তু জুন মাসের বাজেট তোমাকে করতে বলছো, অর্থাৎ জুনের 1 তারিখ থেকে তুমি যখন বাজেট করতে যাবা, মে মাসে তুমি কিন্তু টাকা পাইছো, অর্থাৎ একবার টাকা পাইছো, অর্থাৎ 40% টাকা পাইছো। এখনো কিন্তু তোমার মে মাসে কত টাকা বকেয়া আছে? 60% টাকা বকেয়া আছে। আর আমরা বলছিলাম যে বকেয়া টাকাকে বকেয়ার হার দ্বারা ভাগ করলে তুমি বুঝতে পারবা যে মে মাসে তুমি টোটাল বিক্রি করছিলা কত। অর্থাৎ মে মাসে তুমি 3 লাখ টাকা বিক্রি করছিলা, তার 40% টাকা হচ্ছে 1,20,000 আসে। 3 লাখের 40% মানে 1,20,000 টাকা। ওই 1,20,000 টাকা তুমি মে মাসে কালেকশন করছো তোমার। তাহলে এখনো বকেয়া রইলো কত? 1,80,000। এই যে দেখো প্রশ্নে তাই কিন্তু দেওয়া আছে, 1,80,000 টাকা দেওয়া আছে, বকেয়া আছে মে মাসে। তো এই 3 লাখ টাকা আমরা এখানে বসালাম। হ্যাঁ, 3 লাখ টাকার মধ্যে জুন মাসে আমার কতটুকু আসবে? জুন মাসে বলতে পারো জুন মাসে কত হবে? মে মাসের যেটা বিক্রয় না, মে মাসেরটা মে মাসে কতটুকু দেখাইছে আমরা? 40%। জুন মাসে কত হবে? 40%। এবং জুলাই মাসে কত হবে? 20%। এই যে মে মাসের বিক্রয় 3টা ভাগে যদি আমি বিভক্ত করি 40, 40, 20-এ, তাহলে আমার কোন 40টা আসবে? প্রথম 40 তো আমি দিয়েই দিছি, দেওয়ার পরে তো 1,80,000 ছিল না। বাকি যে সেকেন্ড যে 40, অর্থাৎ পরবর্তী মাসের যে 40%, সেইটার পার্সেন্টেজ করে আসছে 1,20,000। আর তারপরের যে 20% ওইটা আমার দেখার বিষয় না, কারণ ওই বাজেট আমার যাইতে হয় নাই, আমার বাজেটটা শেষ হয়েছে জুনে। ঠিক আছে? আর এটা এত কাহিনী করা লাগে না, কারণ এটা প্রশ্ন দেওয়া হয়েছিল 4,80,000। 4,80,000 40% সরাসরি আমরা 1,92,000 বসাইছি। আর এপ্রিল মাসেরটা ক্যালকুলেট করা লাগে না, সরাসরি আমরা বসাই দিব। কেন সরাসরি বসালাম? কারণ তুমি মে মাসে পণ্য বকেয়া ছিল কত? 60% টাকা, 60,000 টাকা। ঠিক আছে? তার মানে একটা জিনিস হিসাব করে দেখো, এপ্রিল মাসে তুমি যখন পণ্য বিক্রি করছো, তখন এপ্রিল মাসে 40% টাকা, মে মাসে 40% টাকা, আর কি জুন মাসে 20% টাকা দেখানোর পাওয়ার কথা। তাহলে কি এই যে এপ্রিল মাসে যে এই টাকা বকেয়া আছে 60,000, 60,000 যে দেখাইতেছি, এটা কত পার্সেন্টের টাকা? এটা কিন্তু 20%-এর টাকা। কিভাবে বুঝলাম? এপ্রিল মাসে তুমি পণ্য বিক্রি করছো, এপ্রিল মাসে তুমি 40% টাকা দিছো, মে মাসেও তুমি 40% টাকা দিছো। মে মাসের 31 তারিখ অর্থাৎ জুন মাসের 1 তারিখের ব্যালেন্স দেখাই দিচ্ছে 60,000, অর্থাৎ কি এই টাকাটা তুমি জুন মাসে পেয়ে যাবে। এই জন্য আর সরাসরি এটার উপর কোনো কাজ করা লাগে নাই, যেটা আমাদের জুনে কালেকশন কত সেটা বের করতে হবে। এই জন্য জুনে আমরা এপ্রিল মাসের টাকাটা জুনে ডিরেক্ট বসাই দিচ্ছি। এই 3টা কালেকশন মিলে হচ্ছে 3,72,000 টাকা আমরা কালেকশন করছি। পেমেন্টটাও সেম, এটা বোঝার সুবিধার্থে আমরা হেল্পলাইন দিছি, এটা না হলেও চলবে। পেমেন্ট আর এখানেই দেখেছি। দেখো ক্যালকুলেট, ওপেনিং ব্যালেন্স 75,000 টাকা, ক্যাশ রিসিভ ওই যে কালেকশন করছে 3,72,000 টাকা, ফার্স্ট ওয়ার্কিং এ যেটা করলাম ওইটা সেটা যোগ করে আমরা বসাইছি। তারপরে যে বলছিলাম ইউটিলিটি সরাসরি বসবে, ওয়েজেস সরাসরি বসবে, অ্যাডভার্টাইজিং, অফিস এক্সপেন্স এগুলো সব সরাসরি বসাই দিব। জাস্ট খালি এখানে পেমেন্টের একটা কাজ আছে, ক্যাশ পেড টু ক্রেডিটরস, পাওনাদারকে তুমি পরিশোধ করবা। এখানে ওই একই কথাই বলছে, সেলস এরটা যেভাবে করছে পার্চেসেরটা একই কথাই বলছে। দেখো পার্চেস অ্যাকাউন্টস পেয়েবল ইন মে 2012 বাট টাকা 2,40,000, অর্থাৎ মে মাসে 2,40,000 টাকা কি দেখাইছে? অ্যাকাউন্টস পেয়েবল এর ব্যালেন্স দেখাইছে। ঠিক আছে? and the company pays 20% in the purchase during the month, অর্থাৎ 25% মে মাসে যখন পণ্য বিক্রি করছে, ক্রয় করছে, তখন 25% টাকাই পরিশোধ করছে। তাহলে এখনো বকেয়া আছে কত পার্সেন্ট টাকা? 75% টাকা বকেয়া আছে। এবং এই 75% টাকা কবে পাবে? 75% টাকা পাবে হচ্ছে জুন মাসে। তাহলে দেখো তো মে মাসের কি কোনো ক্যালকুলেশনের প্রয়োজন আছে? খেয়াল করে দেখো তো। ক্যালকুলেশনের প্রয়োজন হয়তো যদি মে মাসের এখানে অ্যাকাউন্টস পেয়েবল না বলে বলতো পারচেস, যদি বলতো মে পারচেস টাকা এত, তাহলে আমরা 75% করে দেখাই দিতাম। ঠিক আছে? 75% কেন করতাম? কারণ মে মাসে যখন পণ্য বিক্রি ক্রয় করতেছে, তখনই কত পার্সেন্ট দেখাইতে বলছে? 25%। এটা আরো রয়ে গেল কত? 75%। ওই 75% 1 মাস পরে দেখাইতে হবে না? এই যে বলেছে মান্থ অফ দা রিমেনিং ডিউরিং দ্য ফলোইং মান্থ, অর্থাৎ
বাকি যে 75% টাকা আছে সেটা দেখাইতে হবে পরের মাসে অর্থাৎ জুন মাসে। কিন্তু এইখানে কিন্তু এটা সেলস দেয় নাই, পারচেজ দেয় নাই, দিছে কি অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ ও তোমার আর ক্যালকুলেট করে বের করতে হবে না। মে মাসে তুমি পণ্য বিক্রি করছি ক্রয় করছিলা, তখনই তুমি 25% দিছো, তাহলে তোমার 75% বকেয়া আছে, এই বকেয়া টাকাটাই তোমাকে এখানে দিয়ে দিছে, অর্থাৎ এইটাই তুমি সরাসরি জুন মাসে বসায় দিবা। দেখি তাই করছো। এই যে দেখো মে মাসে সরাসরি 2,40,000 জুনের বাজেট করতেছি, 2,40,000 টাকা সরাসরি বসাই দিছি। আর জুন মাসে তুমি যেটা ক্রয় করছিলা, জুন মাসে তুমি 25% দেখাবা, কারণ আমাদের শর্তেই বলে দিছে যে মাসে পণ্য ক্রয় করতেছি সেই মাসে 25% দেখাইতে হবে কালেকশন পেমেন্ট। পারচেস করছি 3,20,000, 3,20,000 25% কত? 80,000 টাকা। ঠিক আছে, এই দুইটা যোগ করে আমাদের 3,20,000 আসতেছে। এই ছিল আমাদের সলিউশন। ঠিক আছে, বুঝতে পারছি। আমরা রাগালাম না, এইটা একটু ক্রিটিক্যাল ছিল, ক্রিটিক্যালটা ছিল এই জায়গাটা শুধু। এইটা একটু ক্লিয়ার হতে পারলেই আর অঙ্কের সমস্যা হবে না, বাকিটা একদম ইজি ছিল। নোটটা একটু খেয়াল করবো, তাহলে আশা করি সমস্যা হবে না।